আসসালামু আলাইকুম। আমার কোমলমতি শিক্ষার্থী ভাই ও বোনেরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো? তোমাদের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখছো এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাকে নতুন, নতুন ভিডিও বানাতে উৎসাহ দিয়ে যাচ্ছ। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমি বলব যে আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমি আ আ আবারও ধন্যবাদ জানাই। তো দেখো ভাইয়া, আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিষয়ের উপর বি এবং ডি ইউনিটের প্রত্যেকটা বিষয়ের উপর আমি ফাইনাল সাজেশন তোমাদেরকে দিব। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু অলরেডি জিকে, ইংলিশ দিয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে বাংলা ফাইনাল সাজেশন নিয়ে কথা বলব। তার পূর্বে একটা কথা বলে নিই যে ভিডিওগুলো হয়তো লেংদি হয়ে যায়। কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় আমি খুব ভালোভাবে ডেসক্রাইব করার চেষ্টা করি যেন তোমাদেরকে আ সঠিক মেসেজটা পৌঁছাতে পারি। তোমাদের যেন কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে? আর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে রয়েছে কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা, তাই না? তো তোমরা যদি চাও আমি গাণিতিক বুদ্ধিমত্তার উপর একটা আ ৪ টা বা ৫ টা ক্লাস নিতে পারি। কারণ গাণিতিক বুদ্ধিমত্তা একটি ক্লাসে কভার করা সম্ভব না। তো তোমরা আসলে সবাই চাও কিনা এটা আমাকে কাইন্ডলি জানাবে কমেন্টে যে, "ভাইয়া, গাণিতিক বুদ্ধিমত্তার উপর ক্লাস নিলে ভালো হয়" বা এই টাইপের কোনো কথা তোমাদের থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব গাণিতিক বুদ্ধিমত্তার উপর তোমাদেরকে একটা সঠিক ডিরেকশন দিতে। তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি। দেখো, আজকে বাংলা ফাইনাল সাজেশনের লিখিত প্লাস এমসিকিউর জন্য আমি তোমাদেরকে সাজেশন দিব। তো আশা করি এই সাজেশনটুকু পড়লেই তোমাদের মোটামুটি কাভার হয়ে যাবে। ঠিক আছে? তো লিখিত আর এমসিকিউর জন্য আমি আলাদা, আলাদা পার্টে সাজিয়েছি। তো এমসিকিউ অংশ যেটা, এমসিকিউ অংশে তোমাদের জন্য ৮ নাম্বার থাকবে। তোমরা এটা অলরেডি জানো, তাই না? তো এমসিকিউ অংশের ৮ এর মধ্যে তোমাদের কি, কি বিষয় পড়তে হবে এবং কোন, কোন বিষয় একটু গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা আমি ক্লিয়ারলি বলে দিব। দেখো, সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইচএসসির যে বাংলা প্রথম পত্র বইটা রয়েছে, এইচএসসির বাংলা প্রথম পত্র যে বইটা রয়েছে, সেই বইয়ের তোমাদের সিলেবাসে গদ্য, পদ্য এবং সহপাঠ এই অংশ থেকে তোমরা কি, কি বিষয় পড়বে? দেখো, প্রথমত তোমাদের যেটা করতে হবে গুরুত্বপূর্ণ লাইন বা শব্দ। তাহলে যেকোনো গদ্য, পদ্য এবং সহপাঠের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে, সেইগুলো তোমার ভালোভাবে জানতে হবে। যেমন তোমার একটা গুরুত্বপূর্ণ লাইন দিয়ে বলে দিল যে এই লাইনটি দ্বারা লেখক কি উদ্দেশ্য করেছেন বা কি বোঝাতে চেয়েছেন, তাই না? এই টাইপের প্রশ্ন হতে পারে। ওকে? তো দ্বিতীয়ত তোমার যেটা করতে হবে এখান থেকে সেটা হলো শব্দার্থ, ছন্দ ও উৎস। কোনো শব্দার্থ যদি থাকে, গুরুত্বপূর্ণ শব্দার্থ, এগুলো তোমার অবশ্যই ভালো করে জানতে হবে। কারণ শব্দার্থ চলে আসে। শব্দার্থ বেশিরভাগ ক্ষেত্রেই কবিতা থেকে এসে থাকে। তো কবিতার যে লাইনগুলো ওখান থেকে তোমার কঠিন, কঠিন শব্দের অর্থগুলো তোমরা ভালোভাবে জানবে। এরপরে হচ্ছে তোমার ছন্দ ও উৎস। ধরো একটা কবিতা বা একটা আ তোমার ছন্দ, সেখান থেকে তোমার বলে দিল যে এটা কোন কবিতার অংশ, অথবা একটা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উৎসটা। এভাবে হচ্ছে তোমার প্রশ্ন হতে পারে। ওকে, তৃতীয়ত তোমার যেটা করতে হবে গদ্য, সহপাঠ এবং পদ্য থেকে সেটা হচ্ছে লেখক ও পাঠ পরিচিতি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমার লেখক থেকে একটা প্রশ্ন চলেই আসতে পারে। বঙ্কিমচন্দ্র, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, তাদের সমস্ত ডেটাগুলো তোমার ভালোভাবে মাথায় রাখতে হবে। আর তাদের যে লেখাটা রয়েছে, তাদের যে আ প্রবন্ধ বা কবিতা রয়েছে, সেটার পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এইচএসসির বাংলা প্রথম পত্র থেকে তোমার কি, কি বিষয় এমসিকিউর জন্য পড়তে হবে। ওকে? এখন আসো দ্বিতীয়ত বা ২ নাম্বার তোমার যে কাজটি করতে হবে, ১ নাম্বারে আমি বললাম এটা, ২ নাম্বার হচ্ছে তোমার ব্যাকরণ রিলেটেড কিছু প্রশ্ন এমসিকিউ অংশে থাকবে। আমার মনে হয় যে এটা হচ্ছে তোমার হাফ অ্যান্ড হাফ থাকতে পারে। যেমন ধরো তোমার এইচএসসি প্রথম পত্র যে বাংলা প্রথম পত্র, সেটা থেকে তোমার হাফ বা ৪ নাম্বার থাকতে পারে। আর বাংলা দ্বিতীয় পত্র থেকে ৪ নাম্বার থাকতে পারে। তো
তো এটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো যে এক কথায় প্রকাশ বা বাগধারা বাংলা বোর্ড বই, বাংলা বোর্ড বই এসএসসি লেভেলের যেটা রয়েছে সেটা থেকে তুমি এই এক কথায় প্রকাশ প্লাস বাগধারাটুকু পড়লেই হবে। আমি কিন্তু উৎস সহ বলে দিচ্ছি এবং তুমি কোন জায়গা থেকে সোর্সিং করে পড়াশোনা করবে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমার কিন্তু বেশি এলোমেলো হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, আমি সব কিছু তোমাদের জন্য গুছিয়ে দিচ্ছি। তো তোমরা, আমি আসলে চেষ্টা করছি, আমি জানি না কতটুকু পারছি তোমাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি। এখন জানি না আসলে আল্লাহ আমাকে কতটুকু তৌফিক দিচ্ছে, তবে আমার চেষ্টাটা আমি করে যাচ্ছি এই আর কি। তো যেটা করতে হবে, যেটা বললাম যে তোমার দ্বিতীয় পত্র এখান থেকে এক কথায় প্রকাশ পড়বা, বাগধারা পড়বা। ৩ নাম্বার হচ্ছে বানান বা বাক্য শুদ্ধিকরণ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা চলে আসতে পারে, ঠিক আছে? তো এটা তোমার আমার মনে হয় এসএসসি, এইচএসসি লেভেলে তোমরা যদি ভালোভাবে পড়ে থাকো দ্বিতীয় পত্র, তাহলে হচ্ছে বানান বা বাক্য শুদ্ধিকরণ তোমরা অলরেডি ভালোভাবে জানো। তারপরেও আমি বলবো, যেহেতু তোমার অ্যাডমিশন, সেই ক্ষেত্রে আরেকটু গুরুত্ব সহকারে রেগুলার তুমি একবার করে চোখ বোলাতে পারো। বাংলা বানান বা বাক্য শুদ্ধিকরণ তো এমনিই পারার কথা, বানানগুলো তুমি হচ্ছে প্রতিনিয়ত দেখলা, ওকে? আচ্ছা, ৪ নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার দেশি ও বিদেশি শব্দ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ভাই আমি যে যে প্রশ্নগুলো বলছি অথবা যে যে টপিকটা বলছি এখান থেকে প্রশ্ন চলে আসে, সেই টপিক কিন্তু ভালোভাবে পড়তে হবে। অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো দেশি ও বিদেশি শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসেই। যেমন তোমার একটা শব্দ দিয়ে বলে যে এটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে অথবা এটা কি ধরনের শব্দ, ঠিক আছে? যেমন আনারস, আলপিন, হ্যাঁ, বালতি, তারপর হচ্ছে আদালত, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দলিল। এগুলো হচ্ছে কোন ধরনের শব্দ, এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে। ওকে, ৫ নাম্বারে হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ আসে, সমার্থক শব্দটাও তোমাদের ভালোভাবে দেখতে হবে। ৬ নাম্বারে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ তোমরা হচ্ছে এইচএসসিতে যেটা পড়েছো, যতগুলো পড়েছো অতগুলো দেখলে আশা করি হয়ে যাবে, ওকে? এটা আসলে আমার মনে হয় এক বড় আসলেও একটা আসতে পারে, খুব বেশি না আসার সম্ভাবনাই বেশি। তারপরেও হচ্ছে তুমি দেখে নিলে আর কি। ধ্বনি, বর্ণ ও উচ্চারণ। ধ্বনি, বর্ণ ও উচ্চারণ থেকে এখানে উচ্চারণ পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি থেকে তুমি ধ্বনি পরিবর্তন পাঠটুকু দেখতে পারো। এসএসসির বাংলা যে দ্বিতীয় পত্র বইটি রয়েছে সেখান থেকে তুমি ধ্বনি পরিবর্তন অংশটুকু দেখলেই হয়ে যাবে। আর উচ্চারণ তোমরা এইচএসসিতে যেভাবে পড়েছো, যতটুকু পড়েছো অতটুকু পড়লেই হবে আশা করি। সন্ধি ও ধ্বনি পরিবর্তন, ওই ধ্বনির সাথে ধ্বনি পরিবর্তন যেটা বললাম সেটা হয়ে গেছে। আর সন্ধি, যেটা সন্ধি তোমার এইচএসসি থেকেই পড়ে আসছো বা তারও আগে থেকেই তোমরা পড়ে আসছো। সন্ধি নিয়ে আসলে আলাদাভাবে কিছু বলার নেই। সন্ধিটা তোমরা গুরুত্বপূর্ণ কিছু সন্ধির যেগুলো রয়েছে ওগুলো একটু ভালোভাবে দেখলেই আশা করি হয়ে যাবে। তো আমার মনে হয় যে তোমরা এমসিকিউ অংশ যে ৮ নাম্বার, ৮ নাম্বারে কি কি পড়তে হবে সেটা মোটামুটি একটা ধারণা পেয়েছো। আমি আবারও তোমাদেরকে ওভারভিউ করে দিচ্ছি। দেখো যে এসএসসির বাংলা প্রথম পত্র থেকে তোমরা কি কি পড়বে, গুরুত্বপূর্ণ লাইন বা শব্দ বা শব্দার্থ, এবং একটা কবিতার ছন্দ দিয়ে বলতে পারে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, আর কবিতার উৎস কোন কাব্যগ্রন্থ থেকে। এরপর হচ্ছে তোমার লেখক ও পাঠ পরিচিতি ভালোভাবে পড়বে। তাহলে হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে এগুলো গেল। দ্বিতীয় পত্র থেকে যা করবে সেটা হচ্ছে তোমার এক কথায় প্রকাশ, বাগধারা, বানান বা বাক্য শুদ্ধিকরণ। এখানে বানান, দেশি বিদেশি শব্দ, বাক্য শুদ্ধিকরণ, সমার্থক শব্দ, এই ৩টা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু দেখি আমাদেরকে লিখিত পার্টের জন্য কি কি পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি একটা কথা তোমাদেরকে একটু বলি। আমাকে অনেকেই হচ্ছে মেসেজ করো, আমাকে পার্সোনালি বলো যে ভাইয়া আমার যে জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে, বা হচ্ছে আমার ঢাবিতে চান্স হয়নি একটুর জন্য, হ্যাঁ, না হলে আমি খুবই হতাশ, বা আমার এটা নাই সেটা নাই, মানে খুবই হতাশা। আমার কি মনে হয় জানো, তোমাদের এইটুকু ধৈর্য যদি তুমি না রাখতে পারো তাহলে তুমি আসলে তোমার নিজেকে কিভাবে তুমি উপরের দিকে নিয়ে যাবে? তোমার অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ভাইয়া। তোমাকে অবশ্যই বুঝতে হবে যে তোমার যেটা পাওয়ার,
সেটা তুমি পাবেই। সৃষ্টিকর্তা তোমার জন্য যা রেখেছে সেটা তোমার হবেই ২ দিন আগে আর পরে। সেটার জন্য তোমার এত বেশি আপসেট হওয়ার কিছু নাই। ঢাবিতে হয়নি তাতে কি হয়েছে? ঢাবি কি এমন বিষয় যেটা তোমার হতেই হবে জীবনে? ঢাবিতে চান্স না পেলে তোমার জীবনের সবকিছু শেষ, তুমি এটা কেন ভাবছো? হ্যাঁ, আমি জানি তোমাদের আশেপাশে কিছু টক্সিক পিপল রয়েছে, টক্সিক কিছু মানুষ রয়েছে। তারা টক্সিক কথাবার্তা বলে তোমাকে হতাশ করে দেয়। কিন্তু তোমার বুঝতে হবে যে আমার সবকিছু আমার। আমার ভবিষ্যতের কোনো কিছুর দায়ভার তো তারা নিবে না। আমি আজকে ভালো করি তারা বাহবা দিবে। আমি আজকে খারাপ করলে তারা হচ্ছে আমাকে ক্রিটিসিজম করে কথা বলবে। এটাই তো তাদের নেচার। তাই বলে তোমাকে দমে যাওয়া যাবে না। তোমার চেষ্টা তোমাকে জারি রাখতে হবে। আর হ্যাঁ, যারা রিলিজিয়াস, যারা হচ্ছে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, সেটা যে ধর্মেরই হও না কেন, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। তাওয়াক্কালতু আলাল্লাহ। অবশ্যই তোমার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নয়তো তোমার সফলতা আসবে না। ঠিক আছে? তো যাই হোক, দেখো আমি বাংলা দ্বিতীয় লিখিত প্রশ্ন, লিখিত অংশের জন্য যে তোমাদের, সরি, এখানে হচ্ছে 20 না, এখানে হচ্ছে তোমাদের 16 মার্ক হবে। ঠিক আছে? এটা একটু কারেকশন করে নিও। এখানে হচ্ছে 16 মার্ক। বাংলা লিখিত অংশের জন্য 16 মার্ক। এই লিখিত অংশের জন্য তোমাদের কি কি পড়তে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? এবং কিভাবে পড়বে। দেখো, লিখিত প্রশ্ন আসলে এইবারই প্রথম হচ্ছে, তো মোটামুটি আমি যা ধারণা করছি সেই অনুযায়ী তোমাদেরকে একটু লিখে দিয়েছি। তো আমার মনে হয় যে এখানে 5টা টপিক আমি বলেছি, এই 5টা টপিক মোটামুটি পড়লেই লিখিত 16 মার্ক কাভার করা সম্ভব। ওকে? তো দেখো, প্রথমত তোমাদের লিখিত প্রশ্নের জন্য যেটা করতে হবে, উদ্দীপক ভিত্তিক যে অনুধাবনমূলক টাইপের প্রশ্ন তোমরা পড়ে আসছো না এইচএসসিতে, এই উদ্দীপক ভিত্তিক যে অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পড়ে আসছো, অনুধাবনমূলক টাইপের যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলোর আদলেই শর্ট সিলেবাসের অংশটুকু ভালো করে দেখবে। বিশেষ করে যাদের কাছে অভিযাত্রী বই রয়েছে, তাদের দেখবে যে তারা হচ্ছে প্রত্যেকটা গল্প কবিতার অংশের সাথে অনুধাবনমূলক প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে। এই আলাদাভাবে দেওয়া প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে ফেলবে। 1 নাম্বার। 2 নাম্বার আসো সারমর্ম বা সারাংশ। সারমর্ম বা সারাংশ যেগুলো তোমরা এইচএসসিতে পড়ে আসছো, গুরুত্বপূর্ণ সারমর্ম বা সারাংশগুলো তোমরা একটু পড়বে। এবং আমার মনে হয় যে এই টপিকটা 2 নাম্বার যেটা বললাম, সারমর্ম বা সারাংশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বারে বানান ও বাক্য শুদ্ধিকরণ। বানান ও বাক্য শুদ্ধিকরণ কিন্তু আমি লিখিত এমসিকিউ অংশের জন্য লিখেছি। হ্যাঁ, এমসিকিউ অংশের জন্য কেন রেখেছি, ওখানেও আসতে পারে। কিন্তু লিখিত প্রশ্নে তোমার বানান শুদ্ধিকরণ বেশিরভাগ সময় চলে আসতে পারে বানান ও বাক্য শুদ্ধিকরণ থেকে। যে 5টা বানান বা 4টা বানান দিয়ে বললো যে এগুলো হচ্ছে সঠিক বানান লিখো। বুঝতে পারছো? ওকে। 4 নাম্বার হচ্ছে অনুবাদ। তোমাদের একটা ইংলিশ প্যাসেজ দেওয়া থাকবে, ইংলিশ প্যাসেজ থেকে তোমরা হচ্ছে বাংলাতে অনুবাদ করতে হবে। অথবা বাংলা একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে, বাংলা থেকেও ইংরেজিতে অনুবাদ করতে হবে। এভাবে একটা অনুবাদ থাকতে পারে। আর 5 নাম্বার হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ তো তোমরা পড়েই আসছো, তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো, সেটা থেকেই তোমরা গুরুত্বপূর্ণ যে ভাব সম্প্রসারণগুলো রয়েছে এগুলো পড়বে। ঠিক আছে? তো আমি আবারও বলি, লিখিত অংশ থেকে কোন কোন বিষয় তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রথমত, এই যে উদ্দীপক থেকে যে অনুধাবনমূলক টাইপের প্রশ্নগুলো ছিল তোমাদের, এগুলো ভালোভাবে পড়বে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, প্রবন্ধ থেকে। 2 নাম্বার সারমর্ম বা সারাংশ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার ভাব সম্প্রসারণ, সারমর্ম বা সারাংশ, বানান শুদ্ধিকরণ, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বাকি 2টা ভালোভাবে একটু দেখলে মোটামুটি আমার মনে হয় ফুল অ্যান্সার করতে পারবে, বা বাংলা লিখিত অংশের 16 নাম্বার কাভার হয়ে যাবে। ঠিক আছে? তো মোটামুটি এই ছিল তোমাদের সাথে বাংলা ফাইনাল সাজেশন নিয়ে কথাবার্তা। লিখিত প্লাস এমসিকিউ 2টার জন্য তোমাদের সর্বোচ্চ চেষ্টা করলাম। যতটুকু আমার আওতার মধ্যে ছিল আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে, এবং দোয়া করি তোমাদের জন্য, তোমরা সবাই ভালো জায়গায় চান্স পাও। এবং শেষে আমি তোমাদেরকে এতটুকুই বলবো, তোমরা আমাকেও একটু হেল্প করো। আমাকে তোমরা সবাই যদি পার্সোনালি মেসেজ করো, তাহলে আমি হচ্ছে অনেক সময় ব্যস্ততার কারণে
উত্তর দিয়ে উঠতে পারি না, সেক্ষেত্রে তোমরা আবার রাগ করো না। বোন বোন বা ভাই তোমরা যেই হও, তোমরা কাইন্ডলি গ্রুপে কথা বলো। আমার যে মেসেঞ্জার গ্রুপটি রয়েছে সেখানে তোমরা কথা বললে আমি অবশ্যই একজনের উত্তর দিলে সবাই এই উত্তরটা জানতে পারবে। সো পার্সোনালি মেসেজ না দেওয়াটাই আমার মনে হয় শ্রেয়। ঠিক আছে? তো ভালো থাকো এই পর্যন্তই। আর অবশ্যই জানাবে যে আইকিউর জন্য তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা যেটা, সেটার জন্য তোমাদের ক্লাস লাগবে কিনা। ঠিক আছে? তো ভালো থাকো। আল্লাহ হাফেজ।